আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্রডকাস্ট আলোচনা। আশা করি আব্দুল সালাম ভাই ভালো আছেন, সবাই ভালো আছেন। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। এটি হলো বর্তমানে বাংলাদেশের ২০২৫ সালের যেটা মাধ্যমিক পরীক্ষা, যেটাকে আমরা এসএসসি সমমান দাখিল পরীক্ষা বলি, পরীক্ষা চলমান আছে। তো এই আমাদেরও পরীক্ষা কেমন ছিল বা ৯০ দশকের পরীক্ষা কেমন ছিল এটা নিয়ে আমরা গল্প করব। তারপর একটা গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে অন্যতম হলো যে বর্তমানে যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এই যে রেজাল্ট পাওয়ার আগ মুহূর্তে তাদের ২ থেকে ৩ মাস হাতে থাকে। এই সময়টায় তারা কি করতে পারে? তাদের জীবনের জন্য কি করা উচিত? এই বিষয়গুলো আমরা আব্দুল সালাম ভাইয়ের কথা বলবো। তো আমরা ফার্স্টে শুরু করব। আব্দুল সালাম ভাই, বর্তমানে আপনি যেহেতু টিচার, যদিও আপনি কলেজের টিচার, এসএসসি রিলেটেড হয়তো আপনি জানেন না তেমন। তো হয়তো আমাদেরও জানার সুযোগ খুব কম হয় যদি কেউ যদি পরীক্ষার্থী থাকে। আ তো আমরা করণীয় কি, একটা পরীক্ষার্থী কি করতে পারে? তার এই রেজাল্ট পূর্ববর্তী সময়টা, এই অবসর সময়টাতে সে ঘুমে কাটাবে? না কিছু স্কিল ডেভেলপ করবে? না ভবিষ্যতের জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারে? সেটা নিয়ে আমরা ডিটেইলস কথা বলব। আশা করি পরীক্ষার্থী যারা আছেন, হয়তো পরীক্ষার্থীরা পরীক্ষায় ব্যস্ত বা বর্তমান যুগে হয়তো অনেক পরীক্ষার্থী মোবাইলও চালায় এখনো। আ স্বাভাবিক। তার অভিভাবকের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যে তার ছেলেকে তারা কিভাবে গাইড করবে। পরীক্ষার পরে রেজাল্ট পূর্ববর্তী সময়টায় তার সন্তানকে তারা কিভাবে নিতে পারে, পরবর্তী কি করতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আফজল ভাই, আমাদের এই বিষয়ে ছাত্রদের অ্যাডভাইস এর আগে একটু আমাদের গল্প করি। আপনার আ মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার ওই সময়টা কেমন ছিল? একটু যদি শুরু করতেন। আসলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা এই জিনিসটা যেহেতু আ একজন স্টুডেন্টের মানে একটা ১ম জীবনের ১ম একটা এরকম বোর্ড পরীক্ষা বা সেন্টার পরীক্ষা যেটা সার্টিফিকেট পাওয়া যাবে, এই ধরনের সার্টিফিকেট পরীক্ষা। এটা একটা স্টুডেন্টের কিন্তু পুরা আবেগ, তার যে বিভিন্ন মানে তার যে কল্পনা রাজ্যে সে যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখছে, এই জিনিসগুলা কিন্তু তার এই এসএসসি কে ঘিরে কিন্তু এটা একটা বিরাট বড় তার একটা মানে সে একটা পরিমণ্ডল তৈরি করে যে আমি এসএসসি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষাটা আমার এরকম হবে, আমি এরকম ভালো রেজাল্ট করব, এই ভালো রেজাল্টের মধ্য দিয়ে আমি এরকম ভালো ভালো জীবনের উন্নতির শিখরে আমি আরোহণ করব ইনশাআল্লাহ। এই যে একটা স্টুডেন্টের যে আবেগের জায়গা, এসএসসি একটা স্টুডেন্টের কিন্তু আবেগের জায়গা। এটা হয়তোবা পরবর্তীতে এসে ইন্টারে হয়তোবা কিছুটা কাজ করবে, তারপরে ভার্সিটি লেভেলে আরো কমে যাবে। তো এইরকম এটা যেহেতু সরু একটা কিশোর বয়স সেই সময় থাকে এবং আ পরীক্ষাটাও ১ম তার জীবনের পরীক্ষা। তো সুতরাং এটা তার একটা ভালোবাসা আবেগের জায়গা বলতে হবে। এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আ আমরা যারা অভিভাবক আছি আমাদের বাচ্চাদের, তো তাদের যে আবেগের জায়গাটা এটাকে আমাদেরকে মানে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে তার ভিতরে যদি কোনো সংখ্যা কাজ করে, জড়তা কাজ করে যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, এই পরীক্ষাটা আমার আ যদি আবার হার্ড হয়ে যায় বা আমি যদি আমার কাঙ্ক্ষিত যদি সফলতা না পাই তাহলে আবার আমি ভবিষ্যৎ জীবনে ফেল করব কিনা। কারণ সে তো একটা ছোট মানুষ। সে কিন্তু ভবিষ্যৎটা ওইভাবে সে দেখেনি। আমরা দেখে ফেলছি। আমরা দেখছি যে আমাদের লাইফ দিয়ে আমাদের বয়স যাদের ৪০-৫০, হ্যাঁ? আমরা হয়তোবা দেখছি ৫০ বছর পর্যন্ত আমরা দেখছি, ৪০ বছর পর্যন্ত আমরা দেখছি। কিন্তু তার বয়স কিন্তু ১৫, ১৬, ১৭। তো সুতরাং তার কাছে অনেক কিছুই অজানার মধ্যে থাকবে। তো সে যে প্রেশারটা আমরা বাবা-মা হিসাবে যে একটা খুবই ভুল করি, আমরা মনে করি যে আমার সন্তান তো বুঝি উদাসীন, আমার সন্তান হয়তোবা বুঝতেছে না। তাকে আমি আমার পক্ষ থেকে আরেকটু প্রেশার দেই যে, "এই তুমি আরো ভালো করো। তুমি যদি ভালো না করো তাহলে কিন্তু তোমার আ এরকম হবে, সেরকম হবে। আমি কিন্তু তোমার মানে বিচার করব।" বা কোনো একটা হয়তো তাকে আমি হুমকিমূলক তাকে ভয়ভীতি দেখাচ্ছি। হ্যাঁ? যে তোমাকে বিচার করব, তোমার করব। এই যে তাকে যে আমরা ভীত সন্ত্রস্ত করতেছি,
সে কিন্তু একটা কিশোর, যেহেতু কিশোর কিশোরী, সুতরাং তার কিন্তু ওই একটা বৈশিষ্ট্য, বয়সন্ধিকালের একটা বৈশিষ্ট্য তার আছে, যে সে কিন্তু মানে একটা সংশয় প্রবণ জায়গায় সে কিন্তু অবস্থান করবে। এখন আমি যদি পিতামাতা হয়েও যদি তাকে আরো যদি প্রেশারাইজ করি, তাকে যদি আরো বেশি চাপ দেই, তাহলে কিন্তু সে আরো মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটা তার লেখাপড়া, তার তাৎক্ষণিক পরীক্ষার মধ্যে সেই খারাপ ইফেক্টটা পড়তে পারে। এই জন্য বাবা মাকে আমাদেরকে বুঝতে হবে যে আমার সন্তান, সে সে যতই সে মৌখিক হয়তো বা বলতেছে না, সে মৌখিক হয়তোবা তাকে আপনি দেখতেছেন যে সে খুব হাস্যোজ্জ্বল আছে, সে খুব মানে স্বাভাবিক আছে। কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা অবশ্যই প্রেশার সে কাজ করতেছেই। কারণ আমরা যারা ছাত্র জীবন পার করে আসছি, আমরা কিন্তু বুঝি পরীক্ষা মানেই কিন্তু একটা প্রেশার। সারা বছর লেখাপড়া করেনি, সারা বছর ধরেন ক্লাসে ফাঁকি দিছে। কিন্তু ওই ছেলেটা পর্যন্ত পরীক্ষায় কিন্তু সে সিরিয়াস থাকে। আব্দুল ভাই, আমরা বর্তমান পরীক্ষার্থীদের সম্পর্কে বলবো। তো আপনার লাইফের, হ্যাঁ হয়তো এখন হয়তো কি বলে 5 এর ওই সমাপনী বা 8 এর সমাপনী পরীক্ষা নাই। এখন এসএসসি পরীক্ষা মানে লাইফের একটা ফার্স্ট বোর্ড পরীক্ষা। তো আপনারও ফার্স্ট বোর্ড পরীক্ষা ছিল। কোনো অনুভূতি আছে, কোনো গল্প আছে কিনা? আপনার কেমন ফিলিংস লাগছিল এই তখন? যে এই যে আমার যে মানে আমি যে বিষয়গুলো বললাম যে এটা একটা আবেগের জায়গা। এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যেও কাজ স্টোরি আছে কিনা? স্টোরি আছে কিনা কোনো শোনার মতো যেগুলা? আর স্টোরি বলতে আসলে এরকম যে দেখা গেছে যে পরীক্ষা ধরেন সারা বছর তো যা লেখাপড়া করা হয়েছে। এরপরে পরীক্ষার যে মাঝখানে মাঝখানে একদিন দুই দিন করে ছুটি পাওয়া যেত। এই একদিন দুই দিন ছুটি দেখা যাচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া, মানে পরীক্ষার চাপে খাওয়া দাওয়া কোথায় গেছে, ঘুম কোথায় গেছে, মানে কিভাবে খালি রিভাইজ দেওয়া যায়, কিভাবে আরেকটু বেশি পড়া যায়, কিভাবে আরেকটু বেশি কভার করা যায়। এখানে তো এমসিকিউ আছে। সেই সময় আমাদের এমসিকিউ ছিল, আর বোর্ড প্রশ্ন ছিল। এখন হয়তো বা সৃজনশীল আর এমসিকিউ। তো আমাদের বোর্ড প্রশ্ন এবং এই এমসিকিউ দুইটার প্রেশার কাভার করতে গিয়ে মানে আমরা পুরা একবারে প্রেশারাইজ ছিলাম। এই যে আমাদের ভিতরে যে একটা ট্রমাটাইজ একটা বিষয় কাজ করছিল, যে মানে খুব প্রেশার। এই প্রেশারটা আমরা মানে এখনো আমার স্মরণ আছে, যে পরীক্ষার যে একটা প্রেশার যে আমি বোধ করতাম, সেই সময় আমার মনে হতো যে সামনে পরীক্ষা যখন আসবে তখন আমি সারা বছর মানে পড়বো, যাতে যেন পরীক্ষার রাতে যে প্রেশারটা, এই প্রেশারটা যেন না পায়। এই জিনিসগুলাই মানে বলতেছি অভিভাবকদের উদ্দেশ্যে, যে আসলে একজন স্টুডেন্ট কতটা প্রেশার অনুভব করে, এটা আপনি হয়তো আপনার জীবনের যদি আগের স্মৃতিগুলা যদি স্মৃতিচারণ করেন, তাহলে হয়তো স্মরণ করতে পারে। আমার স্পষ্ট স্মরণ আছে পরীক্ষার যে প্রেশারটা, কতটা প্রেশার, সেটা আমরা খাওয়া দাওয়া, ঘুম, কোন দিক দিয়ে রাত ১০টা ১১টা, মানে এত দ্রুত টাইম চলে যাইতো যে মানে সময়টাকে কোনোভাবে আটকানো যায় না, যে এই যে আরেকটু পড়বো, এই ১০টা, এই ১১টা, এই ১২টা, মানে কিভাবে রাতটা চলে যাইতো, কিন্তু সময়টা আটকানো যাইতো না আরকি। এইরকম আরকি ব্যাপারটা ছিল। আচ্ছা, আমার একটু বলি। আসলে এই প্রেশারটা, আমাদের গল্পটা বলার কারণ হলো, আপনি মাশাআল্লাহ ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, A+ পাইছেন, তাই না? গোল্ডেন ছিল কিনা? গোল্ডেন ছিল আপনার? হ্যাঁ, গোল্ডেন ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ গোল্ডেনও ছিল। তো ওই 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 যুগে সাপোজ এক্সাম্পল, আপনার মেধাবী যে কথাগুলা, আপনার যে এক্সপেরিয়েন্সটা অন্যদের কাজে দিবে, এই যে এটা কিন্তু আমাদেরও ছিল। কারণ আমি গোল্ডেন পাই নাই, হয়তো A+ পাইছি, যে আমি একটা সাবজেক্টে আমার সমস্যা ছিল। আ কিন্তু এটা কিন্তু সঠিক। এখনকার ছেলেরা কি এরকম আসলে এগুলা এত সিরিয়াস নেয় কিনা বিষয়টা অনেক সন্দেহ আছে। আমাদের যুগে তো এরকম আসলে মোবাইল ছিল না হাতে, কিছু ছিল না হাতে। শোনেন, পরীক্ষার ব্যাপারটা আমরা আমাদের লাইফ দিয়ে যেটা দেখছি, যে পরীক্ষার সময়টাতে অন্ততপক্ষে যেই ছেলেটা আপনার ক্লাসে ফাঁকি দিত, লেখাপড়া করতো না, ও কিন্তু পরীক্ষার সময় কিন্তু অন্ততপক্ষে সে পরীক্ষা নিয়ে চিন্তিত পড়তো। থাকে। হ্যাঁ, পরীক্ষা নিয়ে হ্যাঁ, চিন্তিত ঠিকই ঠিক। থাকে। যতটুকু তার সামর্থ্যে আ কুলায় সে পড়ালেখা করার চেষ্টা করে। যেহেতু সারা বছর পড়েনি, সুতরাং সে মানে চাইলেও অতটা আগাতে পারবে না। তারপরেও সে চেষ্টা করে, অন্ততপক্ষে বই নিয়ে সে চেষ্টা করে। তো এখন এটা হচ্ছে গিয়ে একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের বিষয়। এটা তো রাতারাতি আমি এটার কোনো সমাধান আপনার নাই। থেকে, আপনি একটা মেধাবী স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছে, আপনার থেকে কিছু জিনিস জানি, যেটা বর্তমানে যারা এসএসসি পরীক্ষার্থী তারা কিভাবে প্রিপারেশন নিচ্ছে, আপনি কিভাবে প্রিপারেশন নিতেন? আপনি সাপোজ একটা এক্সাম, আপনার ২ দিন পরে আপনার হয়তো গণিত পরীক্ষা।
আপনি কিভাবে এই সময়টা পার করতেন? কয়বার রিভিশন দিতেন পরীক্ষার আগে এই সাবজেক্টটা? আপনার একটা হয়তো সিলেবাস ছিল যে এই প্রশ্নগুলো আমি পড়বো বা এই অঙ্কগুলো আমি করব বা এই সাপোজ বাংলায় এই বিষয়গুলো আমি পড়বো পরীক্ষার জন্য আমার সাজেশন। তো কিভাবে করতেন? এই মাঝখানে ২ টা দিন কিভাবে পার করতেন? পরীক্ষা আমার দিয়ে আসার পর পড়ালেখার আমার পড়ালেখার যদি বিষয়টা বলি তাহলে হয়তোবা এটা আ আমি আসলে ওরকম সাজেশন ফলো করতাম না। আমি দেখা যাচ্ছে যে সিলেবাসে যদি আমার যদি ধরেন বাংলায় বলি, বাংলার যদি বিষয়টা বলি তাহলে আ যে কয়টা হয়তো গল্প বা গদ্য-পদ্য থাকতো সেগুলা এমন করে আমরা ইয়ে করতাম, নোট করতাম আরকি। আমাদের ওই ইয়া থাকতো মানে আমাদের ব্যক্তিগত নোট থাকতো। তো আমরা ওইভাবে করে এমন একটা গল্পের উপরে বা একটা কবিতার উপরে যে একটা বোর্ড প্রশ্নকে আমরা সাজাইতাম। যে এই বোর্ড প্রশ্নটাকে আমরা এমনভাবে অ্যান্সার করতাম যে ওখান থেকে যেভাবেই ঘুরে ফিরে প্রশ্ন আসুক না কেন ওই আ নোট থেকেই অ্যান্সার করা যাবে। এইভাবে করে আমরা মানে আ নোট তৈরি করতাম। আর নৈবেত্তিক যেহেতু ছিল, নৈবেত্তিকের জন্য তো গোটা বই পড়তেই হইতো। গোটা বই দেখা যেত যে গোটা বইয়ের একবারে ভিতরে আপনার গল্পগুলা ভিতরে থেকে পড়তে হইতো। মানে আসলে সাজেশন ফলো করে টরে তো আর ভালো রেজাল্ট করা যায় না। এইজন্য না, ওই অবশ্যই। ফুললি জিনিসটা না, আমি পড়তে হইতো। সাজেশনের কথা দেখা বলি নাই। যেত তো আপনার একটা মাপ আছে। আপনার একটা সীমা আছে যে আমি আমার এই আপনার মনে সাজেশন যে আমি এইটা পড়বো। এটার কথা বলছি যে আপনার একটা এরিয়া আছে যে আমি আমার এই বাংলার জন্য আমি এই জিনিসগুলা পড়বো। আপনার একটা এরিয়া বা সাজেশন বা আপনার একটা সীমা হ্যাঁ, যে আমার মতো এইটাই। করে আমি একটা আ সাজাতাম আরকি। হ্যাঁ, আপনি সাজায় সেটা পড়তেন। পরীক্ষার আগে কতবার রিভিশন দিতেন? আমরা ওই বাজারে প্রচলিত যে সাজেশন পাওয়া যাইত ওগুলা ফলো করতাম না। আমাদের ব্যক্তিগত আমি যেহেতু তামিল মিলাদ মাদ্রাসার ছাত্র ছিলাম। তো আ দেখা যাইত যে ওখানে আমাদের প্রত্যেকটা ছাত্ররই ওইরকম ব্যক্তিগত একটা প্রস্তুতি থাকে। সবারই পার্সোনাল একটা নোট থাকে। তারা ওইরকম আ প্রত্যেকটা সাবজেক্টের উপরেই ওরা নিজেরাই হ্যান্ডবুক তৈরি করে আরকি। তো আচ্ছা, ওইভাবে করে এগুলা আসলে বলার উদ্দেশ্য হলো আসলে আ আমার শিক্ষা প্রতিষ্ঠানে মনে করেন আমার প্রতিষ্ঠান হলো কেন্দ্র ছিল। তো কেন্দ্র ছিল আমরা তো খুশি আমার প্রতিষ্ঠানে আমরা পরীক্ষা দিব। ঠিক আছে? কিন্তু পরীক্ষার বেশ ১ মাস আগে ঘোষণা আসলো যে এই কেন্দ্রের প্রতিষ্ঠান এই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। অন্য কেন্দ্রে দিবে। ওই কেন্দ্রে যেই কেন্দ্রে দেব ওইটার পরীক্ষা এখানে হবে। তাহলে আমাদের চইলা গেল মনে করেন ২০-৩০ কিলোমিটার দূরে। সেই কি কাহিনী টেনশন। ওইখানে নিয়ে বাসা নিয়ে থাকা লাগলো ১ মাসের জন্য। মানে লাইফের ফার্স্ট টাইম বাসার বাইরে। হ্যাঁ? ফ্যামিলি গিয়ে দিয়ে আসলো। তাও একটা বাসায় আমরা উঠছিলাম। মনে আছে সেটা হলো আ ফ্লোরে থাকতাম। ফ্লোর এই কয়দিনের জন্য ফ্লোরিং করা হইলো যে ফ্লোরিং করে একটা ইয়া করে ওইভাবে থাকা হতো। ঠিক আছে? তো পরীক্ষাটা এত কষ্ট করে দেওয়া হইছে, যেটা আমাদের প্রতিষ্ঠানে হতো। হয়তো হঠাৎ করে সিদ্ধান্ত আসলো তখন যে হবে না। হয়তো কোনো একটা আ প্রশাসনিক নিয়মের কারণে এটা চেঞ্জ হয়ে গেছিল। যাই হোক পরীক্ষার প্রস্তুতি তো কত আছে যেটা আ আ আপনার কথাগুলো শুনলাম সিস্টেমটা কিন্তু বর্তমান এখনো যারা আছে। ছাত্র বা শুনবে নিজ হ্যাঁ, কলেজে বা নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা হ্যাঁ দেওয়া হয়তো যায়। এটা এখন আছে। কিন্তু এটা এখনো আছে আমাদের আগে আরকি। আমাদের আগে এরকম ছিল না। আমাদের আগে এরকম ছিল না। আমাদের আগের বছরও ছিল যে আমাদের এখানে পরীক্ষা দিতে হবে। পারবে। যাই হোক সেটা হয়তো প্রশাসনিক রুলস তার কিন্তু মানে হচ্ছে যে আমাদের তার মানে হচ্ছে যে আমি লাইফ কিন্তু টাইম বাসায় আমাদের মিল্লাতেই আমি পরীক্ষা দিছি। বুঝছেন? আমাদের মিল্লাত তো সেন্টার ছিল। আমাদের মিল্লাতেই আমি পরীক্ষা দিছি। তার মানে আমি তো আপনার ১ বছর আগে পরীক্ষা দিছি। তো হ্যাঁ, এইজন্য হয়তো আপনি হ্যাঁ, আপনি ১ বছর আগে দিছেন, আপনি সুযোগটা পাইছেন। কিন্তু আমার থেকে শুরু হইছে যে নিজে কেন্দ্রে পরীক্ষা দেওয়া যাবে না। আ আমাদের গল্পগুলা বলার কারণ হলো বর্তমান যুগের স্টুডেন্টদের যারা পড়াশোনা করে তাদের আসলে প্রিপারেশনটা কি হওয়া উচিত? আচ্ছা আপনার জীবনের ফার্স্ট টাইম হলো এসএসসি মাধ্যমিক বা দাখিল রেজাল্ট দিল। এটা নিয়ে কোন স্মৃতি আছে? রেজাল্টের ফিলিং ফার্স্ট টাইম শুনলেন যে এ প্লাস পাইছেন বা এটা ফ্যামিলির তো এরকম কোন অবশ্যই। স্মৃতি আছে? মানে একজন স্টুডেন্ট সে পরীক্ষা দিছে, তার কাছে মানে সে সবচেয়ে বেশি সিরিয়াস তার রেজাল্টটা কি হচ্ছে, এটা নিয়ে সে খুবই নার্ভাস থাকে এবং তার মানে বলতে হবে যে মানে তার আর অন্য কোনো দিকে অ্যাটেনশন নাই। সে কি রেজাল্ট হচ্ছে এবং সে রেজাল্টে মানে খুশি হবে না সে লজ্জিত হবে, এটা নিয়ে একটা স্টুডেন্টের মনে করেন যে একটা অনেক বড় একটা পাহাড় সম তার একটা বোঝা তার কাঁধে এই সময়টা।
এই ধরেন সকাল হইছে, তার এই সকাল থেকে তার মানে এই ক্ষণ গণনা যে কখন আমার এই সময়টা আসতেছে, কি আমি জানতে পারবো আল্লাহ, মানে তখন তো ধরেন রেজাল্ট কিন্তু ফয়সালা হয়ে গেছে। কিন্তু সেই সময় ছাত্ররা আল্লাহর কাছে কি পরিমাণ যে দোয়া করে যে, "আল্লাহ তুমি আমাকে A+ দাও, আল্লাহ তুমি আমাকে A+ দাও।" মানে ওই সময় কিন্তু চাচ্ছে। ঠিক আছে? তো এইটা এটা সবার ক্ষেত্রেই ঘটে যে রেজাল্টের আগে আমরা সবাই কিন্তু দোয়া করি যে, "আল্লাহ A+ দাও, আল্লাহ A+ দাও।" তো সেরকম দোয়াই করতাম। পুরা সময়টা ধরেন দোয়া, দরুদ এগুলা করা হইতো যে কি রেজাল্ট হচ্ছে। এরপরে যখন দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়া হয় তখন তো অবশ্যই সেটা খুশির বিষয়। এবং আল্লাহর কাছে এটা একটা কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা এটা দান করছে। হুম। কিন্তু রেজাল্ট নিয়ে আমার সবচেয়ে বড় একটা, কথা হচ্ছে যে এখান থেকে একটা আপনার লার্নিং বিষয় হচ্ছে ফ্যামিলির যে কোনো অভিভাবক রিয়েকশন, বাবা মা কোনো কিছু, আপনি কি গ্রামে ছিলেন তখন নাকি আপনি ইয়া ছিলেন, আপনার না, প্রতিষ্ঠান ছিলেন আমি বাসায়? তখন ঢাকায় ছিলাম। ঢাকায় ছিলাম। সে ওই ৩ মাস আচ্ছা সময়টা ঢাকায় ছিলাম। এটা বাড়িতে ছিলাম না। আচ্ছা। আমার আমার একটু স্মৃতি বলি। আহ, ওদিন গ্রামে বাসায়, তো বাসায় তো কি আর টেনশন করবো, কখন রেজাল্ট দিবে, আমি প্রতিষ্ঠানে যাইনি রেজাল্ট দেখতে বা কিছু করতে। আমার আব্বা প্রতিষ্ঠানে জব করে, তো উনি আছে, হ্যাঁ ওইখানে, তো ছেলে রেজাল্ট দিবে, ঠিক আছে। তো আহ, আমার কি বললে, আমি বাসায় ওয়েট করতে করতে ঘুমাই গেছি, রেজাল্ট দিতে দিতে হয়তো 1টার দিকে বাজে, আমি হয়তো 11টা 12টার দিকে ঘুমাই গেছি, শুয়ে আছি, হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখি উঠানে আব্বার কোলে আমি, আব্বা আমাকে নিয়ে উঠানে লাফালাফি করতেছে, এই অবস্থা আমার ঘুম কত ভাঙছে খুশি আর কি। হ্যাঁ, সন্তানের ভালো তো রেজাল্টে এটা বাবা-মা কত খুশি হয় দেখেন। যে আপনি একজন কত খুশি হয় তাই না? এসএসসি পরীক্ষা দিয়ে পাস করছেন আপনাকে কোলে নিয়ে আনন্দ প্রকাশ করতেছে। হ্যাঁ, আনন্দ করতেছে, হ্যাঁ, এটা 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 আসলে এটা অনেক ভালো বিষয়, এই যে স্মৃতিটা আমি বললাম। হ্যাঁ, অনেক এই বাবা জায়গাটাতে মার কাসেম স্বপ্ন ভাই, এই জায়গাটাতে আমি একটা যদি, বিষয় বলতে চাই। বাবা-মা যেমন সন্তানের সফলতায় খুশি, এটা তো অবশ্যই হবে খুশি। সবচেয়ে বেশি খুশি হয়তোবা সন্তানের থেকেও বাবা-মাই হয়। কিন্তু সন্তানের যে ব্যর্থতাতে সন্তানের যদি কাঙ্ক্ষিত সেই ফলাফল না আসে, এখানে বাংলাদেশের যে এই যে সাম্প্রতিক যে আপনার ইতিহাস রেকর্ড, এই রেকর্ডটা খুব সুখকর না। এটা খুব ভালো রেকর্ড আমাদের দেখতেছি না। এবং এটা দিনকে দিন এটা মানে খারাপের যে প্রবণতাটা এটা বাড়তেছে। দেখা যাচ্ছে যে আপনার পরীক্ষায় ফেল করছে, মাই বলতেছে যে তুমি যদি মানে মা বলতেছে তুমি যদি ফেল করো তাহলে তোমাকে এই যে বাসার যে হারপিক আছে এই হারপিক খাওয়ায় তোমাকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, বা তুমি ওই হারপিক খেয়ে মারা যাইও, আত্মহত্যা করিও। এটা মা তার মেয়েকে বলে দিচ্ছে। এই যে এইরকম হয়তো ওই মেয়েটা না বর্তমানে ভালো যে, রেজাল্ট ঘটনা করছে বর্তমানে যে পরে আর এই ফ্যামিলি টু জিনিসটা ফ্যামিলি হয়নি। অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক প্রতিযোগিতা, এটা অনেক খারাপ, ওইটা খারাপ। হ্যাঁ, আমরা আজকে আসলে পডকাস্টটা আলোচনাটা এই রিলেটেড করার উদ্দেশ্য হলো ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনা একটু সহায়ক হবে, সময়ের সঠিক ব্যবহারটা কিভাবে করবে। আমাদের এমন না যে আমরা 19 দশকের, আমাদের তো 2010-8-এর গল্প, তো সেই বেশি দূর তো না, সেই গল্পগুলা কত আনন্দময় ছিল, কিন্তু এই কালের পরিবর্তনে বর্তমানে আমরা, আমাদের তখন তো মোবাইল টোবাইল আমরা ছিল না, বাটন ফোনও ছিল, বা আমাদের কাছে ছিল না ফোন, আমার কাছে ছিল না। আমি বিশ্ববিদ্যালয়ে আসার সময় আমার মোবাইল কিনে দিছে বাটন ফোন, ঠিক আছে। তো যেটাই হোক, তো এগুলা আসলে আমাদের আলোচনাটার উদ্দেশ্যই হলো এগুলা যেন সচেতন হয়, আমরা আমাদের স্মৃতি থেকে কিছু আপনাদের জানালাম, আসলে আপনাদেরও বর্তমানে যারা পরীক্ষার্থী আছে, অভিভাবক আছে, তাদের ছেলে আসলে প্রেশার না দেওয়া। আচ্ছা, এখন আমরা একটু বলতে চাই আব্দুল সালাম ভাই, আহ বর্তমান প্রেক্ষাপটে আসলে ছাত্ররা এই এই চাপে আসলে আমার মনে হয় না 50% চাপ নেয়। আমরা হয়তো ক্লাসে যদি 100 জন থাকে হয়তো 20 জন নেয়, আগে 100% মানুষ প্রেসারে থাকতো, তাই না? এখনকার ছেলেরা এই চাপে থাকে না, কারণ থাকে না, কারণ হলো ছেলেরা অ্যান্ড্রয়েড ফোন রাইখা পরীক্ষা হলে ঢুকে, আবার আইসা অ্যান্ড্রয়েড ফোন টিপে বা গেমস খেলতেছে, এরকম অনেক জিনিস আছে, এগুলো আমরা বলবো। তো আপনার বর্তমান সময়ের যারা পরীক্ষার্থী, এদের সম্পর্কে, এদের কি অবস্থা, এরা কি করতেছে, এটা করা উচিত না, কি করা উচিত পরীক্ষা চলা অবস্থায়, তাদের জন্য কি সাজেশন? এক্ষেত্রে এবং বলতে চাই যে অভিভাবকদের কি করতে হবে?
একটা অভিভাবকদের ছাত্র সহ। সারা বছরে তার বিগত 2 বছর ক্লাস 9-10 শেষ, এই 2 বছরে সে যে লেখাপড়াই করছে না কেন, হ্যাঁ, ভালো স্টুডেন্ট হলে সে ভালো লেখাপড়া করছে। আর নরমাল স্টুডেন্ট হলে সে হয়তোবা ওরকম লেখাপড়ায় ফাঁকি দিছে। তো সে যেইটুকুই করছে লেখাপড়া, এখন এই পরীক্ষার চলাকালীন সময়টা অন্ততপক্ষে এই সময়টুকু তার কিন্তু সঠিক ইউটিলাইজ করতে হবে। এই সময়টা যদি সে যদি ওই মোবাইল নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যদি সে যদি গেম খেলে বা ওই ফেসবুকিং করে বা ইউটিউবিং করে, তাহলে কিন্তু তার কিন্তু 16 আনাই মিসে হয়ে যাবে। একটা একটা স্টুডেন্ট যদি সে মানে পরীক্ষার হলে যাবে লিখতে, তাকে তো লিখতে হবে 3 ঘন্টা লিখতে হবে যা হোক। এই 3 ঘন্টা লিখার মধ্যে সে যদি বইটাকে যদি সে যদি একবারে খুলে না দেখে, সে যদি তার বইয়ের সঙ্গে তার যদি একটা পরিচয় যদি না ঘটে, তাহলে কিন্তু সে লিখতে পারবে না। আর তার যদি একটা আ সে সে হয়তো পড়ছে, হয়তো পড়েনি। যেটাই করুক না কেন, সে যদি পরীক্ষার এই এক পরীক্ষার মধ্যে যে ১ দিন ২ দিন ছুটি থাকে, এই সময়টুকু সে যদি আ ওই মোবাইলে সময়টা নষ্ট না করে, যদি একটু যদি তার যে সিলেবাসটা আছে সে এখানে যদি চোখটা বুলায়, তাহলে কিন্তু সে পরীক্ষা হলে লিখতে পারবে। যে ছেলেটা লেখাপড়া করেনি তার ক্ষেত্রে আমি বলতেছি। যে সে কিন্তু লিখতে পারবে। নিজের থেকে বানায়-টানায় যা হোক লিখতে পারবে। আর একটা টিচার তো আপনার তো এরকম না। আমরা যে লেখাপড়া করে আসছি, আমরা তো এটা বুঝছি। যে টিচার একবারে আপনার লাইন বাই লাইন দেখে আপনার অ্যান্সারটা সঠিক হইছে কিনা এইটা টিচার ওইভাবে করে দেখে না। এত হার্ডলি দেখলে তো আসলে মানে কেউই ভালো করবে না। দেখা যাচ্ছে যে এখানে সে মোটামুটি লিখছে কিনা। মোটামুটি যদি লিখে তাইলে কিন্তু সে মার্ক পাবে। এইজন্য এখানে জরুরি একটা যে মেসেজ, সেটা হচ্ছে যে ভালো স্টুডেন্ট যদি হয় তার ক্ষেত্রেও এই মেসেজ প্রযোজ্য। আর নরমাল স্টুডেন্ট ফাঁকি দিছে তার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। প্রত্যেকে তার সর্বোচ্চ যে মানে তার যে সীমা, তার যে সামর্থ্য সেইটা দিয়ে সে লিখে যাবে। সে কি লিখছে সেটা বড় কথা না। তার বড় কথা হচ্ছে সে লিখে যাবে আগে। প্রথমত এইটা হচ্ছে কথা। যে সে লিখে যাবে। এখন যে লেখাপড়া করছে সে লেখাপড়ার বিষয়বস্তু লিখবে। আর যে লেখাপড়া করেননি সে তো চাইলেও লেখাপড়ার বিষয়বস্তু লিখতে পারবে না। সে তার বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়ে সে যা মানে ওখানে প্রাসঙ্গিক সঙ্গতপূর্ণ মনে করবে লিখে যেতে হবে। বসে থাকার কোনো সুযোগ নাই। আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে যে জিনিসটা ঘটছে, দেখা গেছে যে আপনার ১ ঘন্টা চলে গেছে বাংলা পরীক্ষা। ১ ঘন্টা চলে গেছে সে লিখেই নেই। হ্যাঁ? সে রচনাটা পর্যন্ত লিখেনি। সে দরখাস্তটা পর্যন্ত কিছুই লিখেনি। বসে আছে। মানে ফাঁকি, যে ছেলেটা ফাঁকি দেয় সেরকম একটা ছেলের কথা বলতেছি। পরে আমি পরীক্ষায় যেহেতু গার্ড আছি আমি বললাম যে, "তুমি লেখো নাই কেন?" বলে যে, "স্যার আমি তো বই পড়ি নাই, আমি কি লিখবো?" আমি বললাম যে, "তুমি এই যে রচনার এইটা বিষয়টা তুমি যে বর বর্তমান যুগের যে আপনার ইন্টারনেট, বাংলাদেশে ইন্টারনেট এরকম একটা শিরোনাম ছিল আপনার রচনার। তো আমি বললাম যে তুমি তুমি মোবাইল চালাও না, তুমি ফেসবুক চালাও না, তুমি ইউটিউব চালাও না, তুমি দেখো না এখানে মোবাইল চালালে তুমি কি কি দেখতে পাও, যে মোবাইলের মাধ্যমে কি কি সেবা পাওয়া যাচ্ছে, ডাক্তার চিকিৎসা সেবা, সম্প্রসারণ সেবা, কি কি তুমি দেখতে পাও। তোমাকে একটুখানি ধারণা দেওয়ার পরে দেখা গেছে সে রচনা লিখছে, সে দরখাস্ত লিখছে, সে ভাব সম্প্রসারণ লিখছে, এরকম যে জিনিসগুলা স্বাভাবিক বিবেক বুদ্ধি মানে বুদ্ধি বিবেচনায় লেখা যায়। একটা মানুষ তো এমনি এমনি বড় হয়নি। তার বয়স যখন 17-18 বছর, তার মানে তার ভিতরে তো কিছু একটা বুঝ আসে। তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো দেখা গেছে যে তাকে যখন আমি বিষয়টা একটু বুঝাই দিলাম, সে কিন্তু ঠিকই লিখছে। এবং প পরে ওর শুনলাম যে তুমি কেমন অ্যান্সার করছো, যে মানে সে পাস করবে আরকি। তাইলে যে ছেলেটা পুরা সাদা খাতা জমা দেওয়ার জন্য সে মনস্থ করছে, সেও কিন্তু ৩ ঘন্টা পরে সে সর্বশেষ ৩ ঘন্টা পর্যন্ত সে লিখে গেছে এবং সে পাস করার মতোই অ্যান্সার করছে সে। তাইলে এইটা হচ্ছে গিয়ে বড় কথা, যে ছেলেরা বোঝে না যে আসলে আমি তো বই পড়িনি, আমি কি আবার লিখবো? এইটা না। লিখতে হবে। তোমার যে বুঝ, তুমি যে এই বিষয়টার উপরে যা বোঝো তুমি লিখতে হবে। এইটা হচ্ছে কথা। হ্যাঁ, আসলে এটা এটা এই যে আপনি বলছেন পরীক্ষার হলে তাই ছাত্র লেখছে। তো ওই ওর ওর ওর- ওর কি করছে এতদিন? এই জিনিসটা কি ওর টিচাররা দিতে পারে নাই? ওইটা নিয়ে আসলে আমরা গল্প নাই করি। যারা ফাঁকি দেয়, বাংলাদেশের শোনেন, যারা ফাঁকি দেয়, ইংলিশের ফাঁকি যারা দিতে লেখাপড়ায় ফাঁকি দেয় টিচারদের ক্লাসে মান আসে না, মান সেটাকে তো আর টিচার টিচারদের কেন, মান বাবা-মাও তাদেরকে ঠিক করতে পারবে না। বাবা-মা দিতে পারে এটা, তাই না? তো এটা আমরা না বলি। বিষয়টা আসলে আ
পরীক্ষার হল থেকে বেরোছে, ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট পরীক্ষার দিন। ইন্টারভিউ বলছে কত অ্যান্সার করছো, সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, আপনি হয়তো দেখছেন ভিডিওতে, ইন্টারভিউতে বলতেছে 90 অ্যান্সার করছি, পাস করবো কিনা জানি না। হ্যাঁ, তো আরেকজন জিজ্ঞেস করছে, আমার এক পরিচিত ছোট ভাই, পরীক্ষা হলে আমি গেছিলাম আনতে, 60 অ্যান্সার করছে। 60 অ্যান্সার করছে, তো বাকিগুলো লেখো নাই কেন? তো এটাই জানে না যে আসলে যে আমি পারি না পারি, আমাকে লিখতে হবে 10 নাম্বার, 10টা যদি প্রশ্ন থাকে 10টাই আমার লিখে, যদি আমি অন্তত 2 লাইন করেও লিখে আসি, আপনি ঠেকে গেছেন 30 হয়েছে, আপনার 3 নাম্বার লাগবে পাস করতে, এক্সাম্পল 33-এ পাস। এবং তাহলে আপনাকে এখনকার ছেলে মেয়েদের লিখার যে স্কিলটা, এটা এত কম, বুঝছেন? তারা লিখতেই পারে না। তাদের লিখা তো খারাপ একটা, এটা তো আছেই, তারা লিখতেই পারে না। তারা যে এটা কিভাবে লিখতে হবে, নিজের বুঝ থেকে একটা জিনিস লিখবো, এই ধরনের মানে তাদের যে একটা যোগ্যতা বা স্কিল, এই জিনিসটাও তাদের ব্যাপক ঘাটতি। এটা ম্যাক্সিমামে নাই। হ্যাঁ, আছে, ভালো ছাত্র আছে, কিন্তু ম্যাক্সিমামের এইটা নাই। তবে আপনি কি মনে করেন আমাদের যুগ বা 90 দশকের যুগ স্টুডেন্ট গুলার চেয়ে বর্তমান ছেলেরা আরো অ্যাডভান্স না? 100% অ্যাডভান্স। আপনি ইন্টার পাস হয়ে কিছু বুঝতে না, কিন্তু ছেলেরা 5-এ 8-এ তা বুঝে, সবকিছু বুঝে, যোগ সম্পর্কে বুঝে, ভালো বুঝে, অ্যান্ড্রয়েড চালাচ্ছে মানে স্মার্ট ছেলে, তাই না? তাহলে পরীক্ষার ওই জিনিসটা বোঝে না, মানে পড়ালেখার ওই জায়গায় অনীহাটা আছে। মনোযোগটাকে তারা ডাইভার্ট করে অন্যদিকে দিছে, তাদের ফোকাসটা অন্যদিকে, মানে তাদের ফোকাসে মোবাইলে, তাদের ফোকাস হচ্ছে ট্রেন্ডিং, যে এখন কিসে কিসে চলতেছে সমাজে, কোন ধারা চলতেছে, এগুলা ট্রেন্ডিং নিয়ে ওরা মানে ব্যস্ত। মানে লেখাপড়া নিয়ে যে আমাকে যে লেখাপড়া করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, এইটাতে তাদের মনোযোগটা নাই, ফোকাসটা নাই। বিষয় হচ্ছে এইরকম। আর ওই 90 দশকে বা আমরা ধরেন 90 দশকে হয়তো আরো বেশি ছিল, আমাদের বাবা মা যারা, ওদের লেখাপড়ার প্রতি ফোকাসটা আরো বেশি ছিল। এই জন্য ওরা আমাদের থেকে দেখা গেছে যে ওদের এসএসসি পাস আর আমাদের এসএসসি পাসের যদি কম্পেয়ার করা যায়, তারা বেশি দক্ষ ছিল। আবার তেমনি ভাবে আমাদের সাথে যদি এখনকার এসএসসি পাসের কম্পেয়ার করা হয়, তাহলে হয়তো বা ওদের থেকে আমরা সেই সময় হয়তো আরো ভালো বুঝি। আর এটা আসলে আমার স্মরণ করতে পারি আলহামদুলিল্লাহ, যে এখনকার সেই যে আমরা তো ইন্টারে ধরেন ক্লাস করি, ক্লাস নেই, তো দেখি যে ইন্টারের ছেলেপেলেরা তেমন সাধারণ যে মানে কমন যে সেন্স গুলা, কমন আন্ডারস্ট্যান্ডিং, এই ব্যাপারগুলো তারা বোঝে না। ঠিক আছে, মানে সমাজের ধরেন সমাজে দেখতেছে, অথচ সমাজের একটা সিস্টেম বা এইটা, এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারে না, এটা বোঝে না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সেই সময় যদি এসএসসি দাখিল লেভেলেও আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বুঝতাম, বিষয়গুলো বুঝতাম, আমরা ওগুলোকে লিখতে পারতাম। হ্যাঁ, আগে একটা জিনিস আপনার কি মানে, আপনি কি গোটা বই, ধরেন আমরা সমাজ বিজ্ঞান আমাদের ছিল, আমরা কি গোটা বই আমরা মুখস্থ করছি? না। কিন্তু আমরা সমাজ বিজ্ঞানের আনসার কিভাবে লিখছি, মানে দেখা যাচ্ছে যে এমন ভাবে লিখছি যে আমরা একজন সমাজ বিজ্ঞানী, হ্যাঁ, একজন আমরা সমাজ বিশেষজ্ঞ, আমরা ওইভাবে করে আনসার লিখছি। একটু আমাদের পড়ালেখা ছিল, জানাশোনা ছিল, এবং লেখার সময় আমরা আরো আল্লাহর রহমতে আরো ভালো লিখতে পারছি, তো ভালো মার্ক পাইতাম আমরা। তো এই জিনিসগুলো এখনকার ছেলেপেলেদের মধ্যে নাই, এই জিনিসটার ব্যাপক ঘাটতি আছে। তো এই আর কি বিষয়, তার মধ্যেও ভালো ভালো স্টুডেন্ট আছে। আপনি টিচার ক্লাস নিচ্ছেন, সাপোজ ইন্টারে ক্লাস নেন, ক্লাসের মধ্যে কি কম্পিটিশন আছে কোনো? মানে একটা ছেলে চাচ্ছে যে আমি ফার্স্ট, লেখাপড়া নিয়ে তাদের ভিতরে, লেখাপড়া নিয়ে তাদের মধ্যে যে কম্পিটিশন, এই ধরনের বিষয় কাজ করে না। ওরা ধরেন মানে হয়তো বাবা মা পাঠাইছে কলেজে, আসতেছে, ক্লাস করা লাগতেছে, করতেছে, এই আর কি। আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি ক্লাস 1 থেকে 10% বা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনার কিন্তু কম্পিটিটর ছিল, আপনি চিন্তা করতেন আমি ফার্স্ট হবো ক্লাসে, ওরে ফার্স্ট হতে দিব না, বা আমি ওর থেকে ভালো রেজাল্ট করব। কম্পিটিশন নাই, কিন্তু অনেক পার্থক্য। আপনার ইন্টারে পড়েন, সাপোজ আমার ফ্রেন্ড ছিল ক্লাস 3 থেকে 2 থেকে ক্লাস 10 পর্যন্ত, নাম আব্দুর রাজ্জাক, আমার ফ্রেন্ড। ও 1 বছর ফার্স্ট হইতো ক্লাস, পরের বছর আমি রোল 2 হইতাম, পরের বছর ওই 2 হইতো, আমি 1 হইতাম। ক্লাস 10 পর্যন্ত আমাদের এই সিরিয়াল, ক্লাস 2 থেকে। আমাদের একটা কম্পিটিশন ছিল যে আমাকে ওকে হারাইতে হবে, আমাকে ওকে হারাইয়া ফার্স্ট হইতে হবে। হ্যাঁ, এটা আপনি যেহেতু টিচার, আপনি ভালো বলতে পারেন, আমি লাইভ আমার কেস স্টাডি নাই, তেমন বুঝবো না। আসলে মনে হয় না এখন বর্তমান ছেলেদের মধ্যে এরকম আছে এখন এই জিনিসটা নাই, এখন এই জিনিসটা অনেক ঘাটতি।
তারা মানে নিজেকে এত স্মার্ট ভাবে যে তারা কি চাপে মানে পড়তেছে, আপনি অভিভাবকের চাপে আপনি আছেন পড়তেছে? বইয়ের ভিতরে আর তারা আছে মোবাইল এবং ইন্টারনেট নিয়ে তারা ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, ক্লাসে আছে হয়তো, কিন্তু তার তার মন মগজ পুরা ইন্টারনেট এবং ফেসবুক, ইউটিউব এগুলোতে হয়তো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাকে যদি তার যদি অ্যাটেনশন আমরা যদি চাচ্ছি, এই তুমি তুমি কোন দিকে তোমার মনোযোগ, তুমি কি বলা হলো বলো তো, সে বলতে পারবে না। হ্যাঁ, তো এইভাবে করে তাকে বারবার তার অ্যাটেনশন মানে নেওয়া হয় যে তার মানে আটকে রাখা হয় তার অ্যাটেনশনকে, এইগুলা চেষ্টা করতে হয়। আর আমাদের সময়ে দেখা গেছে যে টিচার কি বলতেছে এটা আমরা কিভাবে মানে বুঝতে পারি, এইটার জন্য আমরা মানে আমাদের পুরো মনোযোগটা আমরা দিয়ে রাখতাম, আর ওদের মনোযোগটাকে আমাদের কাছে আটকায় নেওয়ার জন্য চেষ্টা করতে হয়। হ্যাঁ, এবং এই যে টিচার যে ট্রেনিং হয় সেখানেও বলে দেওয়া হয় যে স্টুডেন্টদের মনোযোগকে কিভাবে ধরে রাখা যায়, কি স্টুডেন্টদের মনোযোগ কিভাবে আকর্ষণ করা যায়, এই চেষ্টা রাখতে হবে টিচারদের। তো এখন বিষয়টা উল্টে গেছে। আগে হয়তো ছাত্রদেরকে অ্যাটেনশন মানে তারা রাখবে আর টিচার লেকচার দিবে। এখন টিচার শুধু হুম। লেকচার দিলেই হবে না। ছাত্রের অ্যাটেনশনকে কিভাবে মানে ক্লাসে নিয়ে রেখে দেওয়া যায়, আটকে রাখা যায়, এই চেষ্টাটাও রাখতে হবে। আচ্ছা, এসএসসি পরীক্ষার্থী আমার একটা গল্প, পরিচিত একজন বাস্তব ঘটনা। সে ৪ থেকে ৫ বার টেস্ট পরীক্ষা দিয়ে পাস কইরা পরীক্ষার যোগ্যতা অর্জন করছে এসএসসি পরীক্ষায়। হ্যাঁ? আর ছেলেটা এসএসসি পরীক্ষার্থী, ফ্যামিলি অনেক ভালো, শিক্ষিত, মা টিচার। কিন্তু ছেলের এই অবস্থা। হ্যাঁ, গল্পটা বলতেছি অন্যদের শিক্ষার জন্য। এসএসসি পরীক্ষার্থী কিন্তু সারাদিন গেমস খেলে। ২৪ ঘন্টা গেমস খেলে, মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন হাতে। এসএসসি পরীক্ষার্থী এক প্রকার এসএসসি পরীক্ষায় হয়তো মার সম্মানে টিচার স্কুল থেকে পরীক্ষা দেওয়ার পারমিশন দিছে। ওকে একবার তো ফার্স্টে ফেইল করছে। বাংলার মতো সাবজেক্টে যদি ১০ পায়, ২০ পায়, আমি বলতেছি গল্পগুলা আসলে যার কথা বলতেছি সে যদি ভিডিও দেখে মাইন্ড করার দরকার নাই। আমি বলতেছি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, অন্যদের শিক্ষার জন্য, বাপ-মা, অভিভাবকের জন্য। আসলে এ এগুলা ঘটনাগুলা হচ্ছে হয়তো দিছে কিন্তু পাস করবে কিনা এই সন্দেহ। বাংলার মতো সাবজেক্টে যদি ৬০ অ্যান্সার করে বা যেটাই হোক, হ্যাঁ, ও আমার এই স্পৃহাটা নাই পাস করার। লাইফটা তো ওইটা না যে আমি গেমস খেললাম, গেমস খেলে আজীবন পার হবে। একটা সময় তাকে বিয়ে করতে হবে, সংসারও করতে হবে, তাকে জীবিকার অন্বেষণ করতে হবে। সার্টিফিকেট তো দরকার আছে। এটার তো কম্পালসারি, তাই না? সার্টিফিকেটের দরকার আছে। আপনি যদি কর্মজীবনে যান আপনার এসএসসি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে সার্টিফিকেট দেখবে না? হ্যাঁ, আপনি কনটেন্ট ক্রিয়েটর, অনলাইনে ইনকাম করতে পারেন। কিন্তু এতো অনলাইন ইনকাম জানতে হবে না? আপনাকে কিভাবে ইনকাম করে, আপনার কিভাবে ওখানে কাজ করে, ইংলিশ জানতে হবে না? তো এটা কই শিখাবে? সার্টিফিকেটের তো ভ্যালু আছে। আপনি যদি যত বড়ই অনলাইন কাজ করেন। আমি অনার্স মাস্টার্স পাস হয়ে যদি ফ্রিল্যান্সিং করি, হয়তো আমি যতটুকু বুঝি ক্লায়েন্ট হ্যান্ডলিং বুঝি বা ক্লায়েন্টের সাথে মিটিং করতে পারতেছি বা ইংলিশে ওদের সাথে মিটিং করতে পারতেছি। কিন্তু একটা ভ্যালু এসএসসি পাস পারবে? পারবে না তো। বড়জোর হয়তো YouTube এ ভিডিও দিয়ে ইনকাম করতে পারবে। কিন্তু এখানে তো ক্যারিয়ার হবে না তার। তার শিক্ষার তো কোনো বিকল্প নাই। শিক্ষা তো করতেই হবে। কিন্তু এই যে আসক্তটা হচ্ছে, আমরা এটা নিয়ে একটা পডকাস্ট করছি, ছেলেদের মোবাইল আসক্ত বা পড়াশোনার পিছনে। এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছে, ছেলেদের মন নাই। মেক্সিমাম ছেলেদের পরীক্ষায় মন নাই। ৯০ অ্যান্সার করে ওই নিজে বলতেছে যে আমি পাস করব না, জানি না। হাসি উজ্জ্বল করতেছে। ও আবার বলতেছে প্রশ্নটা সহজই হয়েছিল কিন্তু পরীক্ষা হলে অনেক গার্ড দিছে করা। আমরা মানে নকল করতে পারি নাই। বুঝাচ্ছে। ইন্টারভিউতে বলতেছে একটা মেয়ে যে এরকম যে পরীক্ষার হলে অনেক বেশি করা গার্ড দিয়ে ফেলছে, আমরা লিখতে পারি নাই। তার মানে ওই নকল করে পরীক্ষা পাস করতে। তো তোর চিন্তা ওইটা। হুম? যে আমরা তো এখন মোবাইল টিপতেছি, যেটা করতেছি পরীক্ষা হলে দেব। কিন্তু আসলে এই পরিস্থিতিটা হওয়ার পেছনে আমাদের অভিভাবকদের কি সচেতনতা দরকার? এসএসসি পরীক্ষায় এ অবশ্যই তো জরুরি, লাইফে একটা সার্টিফিকেট দরকার আছে। আপনি এসএসসি বা ইন্টার বা অনার্স পাস, এটা আপনার লাইফে ভ্যালু দিবে। আপনি মোবাইল টিপে আজীবন চলবেন না। অ্যান্ড্রয়েড গেমস খেলে আজীবন চলবে না। তো আমাদের অভিভাবকের উদ্দেশ্যে কি বলবেন? তারা কিভাবে তাদের ছেলেদের ম্যানেজ করবে এই জায়গায়? এটা তো ধরেন এখন পরীক্ষার সময় তো আর এখন তো আর কিছু করতে পারবে না যারা লেখাপড়া করেনি, কিন্তু একজন সচেতন অভিভাবককে যেটা পরামর্শ দিব যে আপনার সন্তানকে সেটা যে পরীক্ষা হোক না কেন, এসএসসি, ইন্টার, যেই পরীক্ষায় হোক,
আপনার সন্তানের যে পরীক্ষাটা তার আছে ভবিষ্যৎ, মানে 1 বছর 2 বছর বা 6 মাস পরে, এইটার গুরুত্ব সে হয়তো বুঝতেছে না। আপনি যে আপনি পিতা-মাতা, আপনি বোঝেন। তো আপনার এই বুঝটা তার মধ্যে ডাইভার্ট করতে হবে। আপনার বুঝটা তার মধ্যে মানে দিতে হবে। এইটা আপনি যদি তাকে জোর করে আপনি বাধ্য করতে চান, মানে শাসন করে, না, এটা হয় না আসলে। আপনাকে আপনার আবেগ, ভালোবাসা, অনুভূতি এগুলা দিয়ে আপনাকে ম্যানেজ করে নিতে হবে। যে দেখো বাবা, তোমাকে নিয়েই আমার গোটা দুনিয়া, আমার গোটা মানে চিন্তার সবকিছু। তো তুমি ছাড়া আমার কেউ নেই। ওকে জড়ায় ধরেন। ওকে জড়ায় ধরেন। যদি আপনার ছেলে একবারে আপনার কথা নাই শোনে, নষ্টই হয়ে যাচ্ছে আপনি মনে করেন, ওকে জড়ায় ধরেন। ধরে কাঁদেন। আপনি বাবা হয়ে আপনার চোখে পানি দেখে, এটা যেমন সন্তানই হোক না কেন, ও আর ঠিক থাকতে পারবে না। ওর ও ঠিক থাকতে পারবে না। ও দেখবেন ও আপনার সঙ্গে কেঁদে ফেলছে এবং সে আপনাকে জড়ায় ধরে বলবে যে, "বাবা, তুমি যা বলবা আমি সেটাই আমি মানে শুনবো।" আপনি একবারে হাল ছেড়ে দেন, আপনি নিরাশ হয়ে যান যে আমি আর পারতেছি না, তাহলে আপনি ওকে জড়ায় ধরে আপনি কাঁদেন যে, "বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো।" তো আপনি মানে তাকে আপনি ওই মনে করেন যে আমি একজন পিতা, আমি তার কাছে ছোট হইতে পারবো না, এবং আমি তার কাছে চাপাই দিব। তো এই চাপাই দিয়ে তো আপনি এতদিন পারেন নাই। এই 17-18 বছরে পারেননি। সুতরাং আপনার এই 6 মাস যে আছে, 1 বছর যে আছে, এইখানে আপনাকে অবশ্যই ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। আপনি যদি এক মানে সিস্টেম, এক কৌশল দিয়ে আপনি সারা জীবন পার করাইতে চান, হবে না। আপনাকে নীতি চেঞ্জ করতে হবে, কৌশল চেঞ্জ করতে হবে। কখনো আপনি আপনার সন্তানের কাছে রাজা, রাজা হয়ে আদেশ করেন। যখন দেখবেন যে আপনার সন্তান অনুগত, তখন আপনি রাজা হন। হয় আপনি আদেশ করেন। এটা আপনার অধিকার আছে। আল্লাহ আপনাকে দিছে এই ক্ষমতাটা। একজন পিতা, একজন রাজা। কিন্তু যদি আপনার সন্তান আপনার রাজত্ব আপনার মূল্যায়ন করে না, আপনার রাজা আপনাকে মানে না, তাহলে আপনি কি করবেন? তখন আপনাকে ওরকম ছোট হয়েই আপনার সন্তানকে আপনার কাছে অনুরোধ করতে হবে যে, "বাবা, তুমি আমাকে উদ্ধার করো। হ্যাঁ? যে তোমার এই ধ্বংস আমি সহ্য করতে পারবো না। তোমার ধ্বংস আখিরাতেও হবে এবং দুনিয়াও হবে। আমি এটা সহ্য করতে পারবো না। যে তোমাকে এই ভালো পথে আসতে হবে। তোমাকে লেখাপড়া করতে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে।" এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেই বাবা-মাদের সন্তান কথা শোনে না, তাদের ক্ষেত্রে একটা বিশেষ অনুরোধ। আপনি অন্য কোনো কিছু দিয়ে আপনার সন্তানকে ভালো করতে পারেন নাই। আপনার একমাত্র ওষুধ হচ্ছে ধর্ম, ইসলাম। আপনি তাকে দ্বীনি কাউন্সেলিং করেন। আপনি যদি আপনার সন্তানকে একজন ভালো মুসলিম বানাতে পারেন যে, "বাবা, তোমার ইসলামের কাজ করা দরকার, আখিরাতে তুমি ধ্বংস হবা, এটা আমি সহ্য করতে পারবো না।" হ্যাঁ? এই বলে আপনি কান্নাকাটি করেন, জড়ায় ধরেন। আপনি যদি তাকে একজন ভালো মুসলিম বানাইতে পারছেন, তবে আপনি সফল। কারণ ওই ভালো মুসলিম যখন হবে, সে তখন তার যত ধরনের দায়িত্ব আছে, লেখাপড়া থেকে শুরু করে বাবা-মার কথা শোনা থেকে শুরু করে যা করা দরকার সবকিছু সে তখন অটো করবে। আর আপনাকে তার পিছনে ঘুরতে হবে না, ছুটতে হবে না। এইজন্য যেই সন্তানরা বখাটে হয়ে যাচ্ছে, কথা শুনতেছে না, তাই সেই বাবা-মার জন্য এটা আমার বিশেষ অনুরোধ। আপনি আপনার সন্তানকে ইসলাম তার ভিতর ঢুকানোর আপনি মানে আপ্রাণ চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে রহম করুন। আব্দুল সালাম ভাই, বর্তমানে এই যে এসএসসি পরীক্ষার্থীরা, যেকোনো পরীক্ষার্থীরা পড়ালেখাটাকে একটা চাপ মনে করে, হতাশ, তারা চাপ মনে করার কারণে। কিন্তু এটাকে চাপ মনে করা যাবে না। লেখাপড়াটা বা পরীক্ষাটা তার স্বপ্ন পূরণের একটা সিঁড়ি মাত্র। স্বপ্ন পূরণের একটা সিঁড়ি মাত্র, এটা ভাবতে হবে। তাহলে তার কাছে চাপ মনে হবে না। অভিভাবকদের এটা বুঝাইতে হবে যে পরীক্ষাটা তোমার স্বপ্ন পূরণের একটা সিঁড়ি, হাতিয়ার, তোমার এটা চাপ না। তাদেরকে ওইভাবে মেন্টালিটি করতে, খুব সুন্দর কথা বলছেন। এগুলো আমাদের প্রত্যেকটা অভিভাবকের চাপ শোনা উচিত। চাপ চাপ অনুভবের কারণ ভাবাই যাবে হচ্ছে না। ২ টা। চাপ অনুভবের কারণ হচ্ছে ২ টা। একটা হচ্ছে মূলত সে যে বয়ঃসন্ধিকালে সে একজন কিশোর, তার একটা আবেগ আছে এসএসসি নিয়ে। এইটা একটা। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে সে ধরেন মোবাইল নিয়ে সে সময়টা নষ্ট করছে। লেখাপড়ার ভিতর তার যে ঘাটতিটা হইছে, এইটাও তার প্রেশার ক্রিয়েট করতেছে। যে মানে সে দেখতেছে যে আমি তো সময়টা নষ্ট করছি। এখন আমার এসএসসি পরীক্ষা। সামনে আমি কি করব? আমার তো মানে একটা অন্ধকার ও শেষে একটা ভাবতেছে আরকি। তো এগুলাকে পিতা-মাতাকে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। এটা একদিনের বিষয় না। এটা তাকে আ পরীক্ষা শুরু হওয়ার ৬ মাস ১ বছর আগ থেকে এই প্রসেস শুরু করতে হবে।
আর যেটা এখনকার জন্য যে কথা সেটা হচ্ছে যে সন্তান যেটা করে ফেলছে এটা তার পূরণ করা সম্ভব না। সুতরাং এটা মেনে নিয়ে সন্তানের মানে সঙ্গে একজন সহচর হয়ে তার একজন সাথী হয়ে তাকে আশ্বস্ত করতে হবে যে বাবা তুমি যেটা করছো ভুল করে ফেলছো। এটা আমি তোমাকে সহায়তা করব। তুমি মানে মানসিকভাবে আহত হওয়ার দরকার নাই। আ ভবিষ্যতে তুমি কিভাবে তোমার এই ক্ষতিটা তুমি পূরণ করতে পারো এই ব্যাপারে আমিও তোমাকে পরামর্শ দিব, সহায়তা করব। তুমি ইনশাআল্লাহ চেষ্টা করে যাও। আর সেই ক্ষেত্রে আমি ছাত্রদের এখন চাপে ছাত্রদের চাপ পায় পড়ার কিন্তু আরেকটা কারণ আছে, ফ্যামিলি চাপ। পিতামাতা তাকে অতিরিক্ত চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে যে তোমাকে এই প্লাস পাইতে হবে, নাহলে তোমার এই যে বিয়ে দিয়ে দিব, এই করে দিব, সেই সরকারি করে দিব, চাকরি দাঁড় এই হতে খাওয়াবো, হবে। হারপিক এই খাওয়াবো। জিনিসগুলো এই চাপগুলো কেমন যাবে না? ক্ষেত্রেই তো বলতেছি যে পিতামাতাকে একটুখানি সচেতন হতে হবে যে আপনার এই যে একজন কিশোর সন্তান সে আপনি তাকে যতটুকুই মোবাইল বা তাকে উদাসীন দেখেন, তাকে প্রফুল্ল দেখেন, তার মনের ভিতর কিন্তু একটা প্রেশার সে অনুভব করতেছেই। এটা হচ্ছে যে আমাদের জীবন দিয়ে আমরা এটা বুঝি। তো এইটাকে আপনিও অনুভব করেন এবং আপনি এটা অতিরিক্ত একটা প্রেশার না দিয়ে আপনি একজন তার সহচর হয়ে তাকে সঙ্গ দেন এবং তার সময়টাকে সে কিভাবে ভালো ইউটিলাইজ করতে পারে এইটা আপনি অ্যা ব একটা ভ্যালু এড করেন। এটাই বলব আমি। আমরা আব্দুল সালাম ভাই, আমরা আজকে আসলে আরেকটু বিষয় এড করতে চাইছিলাম, কিন্তু সময় স্বল্পতা আমরা পডকাস্টটা বড় করতে চাচ্ছি না। আমরা ওই বিষয়টায়, যেটা হলো একটা ছাত্র এসএসসি পরীক্ষার পর রেজাল্ট পূর্ববর্তী তার যে ২-৩ মাস সময়টা, সেটা সে কোথায় ইউটিলাইজ করবে, কি কি স্কিল শেখা দরকার তার ফিউচার প্রিপারেশনের জন্য, এটা নিয়ে আমরা অবশ্যই নেক্সট পডকাস্টে আলোচনা করব। এই পডকাস্টটা আমরা পরীক্ষা চলমান অবস্থায় এই জিনিসগুলা থাকুক। আমরা আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, যারা আমাদের এখন কথাগুলো শুনতেছেন আসলে আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আপনাদের যদি আমরা আমার সাপোর্ট না পাই, তাহলে হয়তো আমরা উৎসাহ পাবো আরো বেশি যদি আপনারা সাপোর্ট করেন আমাদেরকে। আপনারা আমাদের সাথে সাবস্ক্রাইব বা ফলো করেন আমাদেরকে, আমাদের কমেন্ট করে জানান, আমাদের ভালো দিক খারাপ দিক জানান, শেয়ার করেন বেশি, বেশি। যেটা একটা ফলো, একটা সাবস্ক্রাইবার আমাদেরকে আরো ভালো ভিডিও বানাইতে উৎসাহ করবে। আপনাদের এই উৎসাহ আমাদের জন্য খুবই দরকার, খুবই দরকার। আর অবশ্যই আমরা এসএসসি পরীক্ষার্থীর যে বিষয়টা আমরা আলোচনার কথা করতাম, কিন্তু পডকাস্টটা এটা আরেকটা এপিসোডে আমরা দিব। এসএসসি পরীক্ষার পর রেজাল্ট পরবর্তী সময়ে ছাত্রছাত্রীরা কি করবে, এটা নিয়ে একটা বিস্তর সুন্দর আলোচনা আমরা করব। সেখানে আমরা খুব ভালো জিনিস পাবেন। তো আমরা আজকে শেষ করব এখানে। আব্দুল সালাম ভাই, শেষ করার আগে কি বলবেন? শেষ করার আগে হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ তাআলা তোমাদের সফল করুক, তোমাদের কামিয়াব করুক, তোমাদের যে স্বপ্ন, তোমাদের যে কাঙ্ক্ষিত যে সফলতার সেটা আল্লাহ তোমাদেরকে দান করুক। তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তোমরা লাভ করো এই দোয়া করি। আর তোমরাও চেষ্টা করো, তোমরাও আল্লাহর কাছে একটু বেশি, বেশি দোয়া করে সেটা চাও। আল্লাহ তোমাদের রহমত করুক। সকল এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো আমাদের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী ব্রডকাস্টে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।